আসসালামু আলাইকুম, মেরি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট নেওয়ার অভিযোগে দুদকের করা পৃথক দুটি মামলায় মোট আসামি 16 জন। মামলা এজাহারে বলা হয়েছে, ঢাকায় আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে শেখ হাসিনা ক্ষমতাকে কাজে লাগিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের এবং ছেলের জয়ের নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন। রিপোর্ট আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের নানা তথ্য উঠে আসছে সরকারি তদন্তসমূহে। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি সহ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনার পরিবারের সদস্যরাও। পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে 10 কাঠার দুটি সরকারি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, হলফনামায় তথ্য গোপন করে পূর্বাচলে নিজের এবং ছেলে জয়ের নামে প্লট নেন শেখ হাসিনা, যা আইনত অবৈধ। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্লট দুর্নীতিতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে। শেখ হাসিনা এবং জয় ছাড়াও মামলায় গৃহায়ন ও রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগেও এর আগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত। এই নিয়ে বৃহস্পতিবার সব রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে সর্বদলীয় বৈঠক করবে সরকার। চূড়ান্ত হবে ঘোষণাপত্রের আদেয় এবং প্রকাশের তারিখ। উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেছেন, এই ঘোষণাপত্র ধরেই সরকার একটি আইনি দলিল প্রস্তুত করবে। কায়কোয়াদ মাহমুদের রিপোর্ট। গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সরকারকে 15 জানুয়ারির আলটিমেটাম দিয়ে তা থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই প্রেক্ষিতে বিষয়টিতে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ছিল আলটিমেটামের শেষ দিন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন এ প্রসঙ্গে। জানান, রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হবে ঘোষণাপত্রের বিষয়বস্তু ও তার প্রকাশের সময়। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। উপদেষ্টা মাহফুজ আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার মতামত ও ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে। সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রোক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলে। এটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা
করতে পারছি না। এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক, সবাই মিলে যেটা প্রক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, 4টি সংস্কার কমিশন বুধবার তাদের চূড়ান্ত রিপোর্ট দিবে। অ্যাডভাইজার আসবেন। আমরা এখন কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের কি সহযোগিতা প্রয়োজন তার মূল্যায়ন শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। নির্বাচন কমিশন সুশীল সমাজ এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে 10 দিনের মধ্যে মূল্যায়ন শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধি দল। মঙ্গলবার নির্বাচন ভবনের বৈঠক শেষে ইসি সচিব জানান, প্রধান উপদেষ্টার দেওয়ার সময়সীমার সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। মুকসিমুল হাসানের রিপোর্ট। নিউ ইয়র্ক থেকে ঢাকা সফরে আসা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং পরে 4 নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, নির্বাচন কমিশন জাতিসংঘকে চিঠি দিয়ে কারিগরি সহায়তা চেয়েছে। এ ব্যাপারে 10 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে মূল্যায়ন সম্পন্ন করা হবে। We're trying to understand what the needs of the Election Commission are and understand how the Election Commission would like to run the elections. There's already work in terms of updating the electoral roll. There's door-to-door work that's happening, and there's some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন প্রক্রিয়ার জন্য ইউএনডিপির কাছে কমিশনের সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও যোগাযোগ উপকরণের উন্নয়নের মতো কিছু বিষয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে নির্বাচন বিলম্ব হলে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট বাড়বে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে এই দলটি। মঙ্গলবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন, যাতে দলটির পক্ষ থেকে বলা হয় দ্রুত জাতীয় নির্বাচন না হলে সংকট বাড়বে। তাই চলতি বছরেই নির্বাচনের দাবি জানায় বিএনপি। যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং আমার মনে হয় না যে এটা আপনার আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির খুব বেশি মতানৈক্য নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না। লোকাল গভর্নমেন্ট দেশ চালায় না, ওরা তো লোকাল গভর্নমেন্ট চালায়, দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করবে না বিএনপি, এমন সন্দেহ উড়িয়ে দেন তিনি। আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেইনস্ট হোম? এগেইনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের
বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিএনপি। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক ও মানসিক দিক থেকে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। সুতরাং ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনুর আক্তার মঙ্গলবার এই রায় দেন। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযুক্ত হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এমনটা জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছেন, শুক্রবারের মধ্যে তার মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মঙ্গলবার লন্ডন হাসপাতালের সামনে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান। বেগম খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ। আমি আপনাকে বলবো উনি চিকিৎসাধীন আছেন, স্টেবল আছেন। আপনাকে এইভাবে আগের চেয়ে ভালো আছেন এই বাংলাটি আমি বলতে রাজি না। যুক্তরাষ্ট্র থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আসবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনারা এখনো নিচ্ছেন? আর বিষয়টা বুঝতে হবে তো আপনাদের। বিষয়টা হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যেও হবে কিনা, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিতে পারবেন যে কি ধরনের চিকিৎসা করা যাবে। যদি প্রয়োজন হয়, যদি আসতে লাগে, তখন ইফ দে ফিল, এটা তো আমরা বললে হবে না, বিষয়টা হচ্ছে ওনাদের যে প্রটোকল আছে সেটা ইফ দে ফিল নো প্রবলেম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 10 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলার রায় আজ ঘোষণা করবে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া সাজা স্থগিত করে আদালত। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 জন আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। উচ্চ মাধ্যমিক পাশ করেই জুটেছে প্রথম শ্রেণীর চাকরি, অথচ নিয়ম হলো ন্যূনতম স্নাতক পাশ ছাড়া এই পদে যাওয়ার সাধ্য নেই কারো। কিন্তু এই অসাধ্য সাধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 থেকে 15 জন কর্মচারী। তৃতীয় শ্রেণীর হয়েও এখন তারা রীতিমতো প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চেয়ার দখলের পাশাপাশি অর্থ তুলে নিচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। 5 আগস্টের পর বদলি পদোন্নতির ঝড় বইছে এই সংস্থাটিতে। এনটিভির অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রাজধানীর মহাখালী অঞ্চল 3 ও 9 কার্যালয়ে উপকর কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পাওয়া শেখ মোহাম্মদ আলীর খোঁজে এনটিভি টিম। নগর ভবন সূত্র বলছে, উচ্চ মাধ্যমিক পাশ করা এ ব্যক্তি 27 জনকে পেছনে ফেলে রহস্যময় কারণে প্রথম শ্রেণীর কর্মকর্তা বনে গেছেন। নিয়ম অনুযায়ী যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন তাও নেই এই কর্মকর্তার। প্রথম শ্রেণীর কর্মকর্তার চেয়ারে বসা মোহাম্মদ আলীর বক্তব্যে উঠে আসে তার শিক্ষাগত যোগ্যতার ঘাটতি ও অভিজ্ঞতা না থাকার বিষয়। কোন সাবজেক্টে কি করেছেন? এলএলবিটা হচ্ছে কি ওই যে আপনার ল। এলএলবি ফুল ফর্মটা এলএলবিটা হচ্ছে কি ওই যে আপনার আইনের যে ফুল ফর্মটা কি? এলএলবি মানে কি, মানে পুরোটার মানে কি? এলএলবিটা হচ্ছে কি অ্যাথলেটিক। এখন আসলে আমি সিটি কর্পোরেশনের টাকা বলছে আপনি ইন্টারমিডিয়েট পাস। হ্যাঁ হ্যাঁ। 5 আগস্টের পর পদোন্নতি, বদলি আর তদবিরে ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলছে অস্থিরতা। গত 4 মাসে রদবদলের ঘটনা ঘটেছে প্রায় 1.5 শতাধিক। রাজনৈতিক পরিচয় গোপন করে অনেকে হয়ে গেছেন সহকারী সচিব।
যার উদাহরণ সাবেক শ্রমিক লীগ নেতা খালেক মজুমদার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে ছড়ি ঘুরাচ্ছেন নগর ভবনে। আপনি শ্রমিক লীগে ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। তাহলে আপনি 5 আগস্টের পরে কিভাবে ইয়াতে আসলেন, মানে এই পদোন্নতি কিভাবে পেলেন? এখন পদোন্নতির জন্য তো আমি আবেদনও করি নাই বা তকদিরও করি নাই, কর্তৃপক্ষ দিয়েছে, কর্তৃপক্ষ ভালো বলতে পারে। তৃতীয় শ্রেণী থেকে হঠাৎ করে সহকারী সচিব পদে আসীন হওয়া দ্বীন ইসলামের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তার যোগ্যতারই মূল্যায়ন করেছেন। আমি সহকারী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। পদোন্নতির বিষয়টা একটা টোটালি বাছাই কমিটি টেক কেয়ার কথা বলছেন। পদোন্নতির বিষয়ে কথা বলার টেক কেয়ার আমার নাই। আপনার সাথে সিটি কর্পোরেশনের কোনো বিষয়ে কথা বলার দায়িত্ব আমি। আপনার লিস্টের ব্যাপারটা এলে আপনি আমার জানার বিষয় না। এমন উদ্ভট পদোন্নতি আর তদবির বাণিজ্য নিয়ে আমরা জানতে চাই ঢাকা উত্তর সিটির দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিকীর কাছে। কিছু কিছু ব্যতিক্রম হয়, কিন্তু সেটাকে আমরা সাময়িক একটা ধরেন ইমার্জেন্সি প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আমরা করি, কিন্তু যদি পদোন্নতি যোগ্য না হয়ে থাকে না আর তারা এই অতিরিক্ত দায়িত্ব দিয়ে থাকে সেগুলোকে আমরা দেখে বিচার বিশ্লেষণ করে আমরা রিভাইজ করব। পদোন্নতি আর বদলির অসঙ্গতির ব্যাপারে কথা বলেন স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ। সিটি কর্পোরেশনগুলোতে একদম স্থায়ী দায়িত্বে কাউকে নিয়োজিত করার কথা ভাবছি, খুব দ্রুতই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করি স্থায়ী নিয়োগটা হয়ে গেলে এই যে অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সরকারি আইন বলছে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক এবং কোনো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি, কিন্তু সাম্প্রতিক সময়ে যাদের পদোন্নতি দেয়া হয়েছে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতার ঘাটতি তেমনি নেই অভিজ্ঞতা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোরিয়ান ইপিজেডের ভূমি সংক্রান্ত জটিলতা অবিলম্বে নিরসন করে বিনিয়োগ সংক্রান্ত সরকারি সকল সংস্থাকে একটি ছাতার নিচে নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কোরিয়ান ইপিজেডের মূল বিনিয়োগকারী কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সুংয়ের নেতৃত্বে একদল ব্যবসায়ী মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে যান। এ সময় কিহাক সুং ইপিজেডের ভূমি সংক্রান্ত কিছু জটিলতার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলে তাদের আশ্বাস দেন। কোরিয়ান ইপিজেড বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শ হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস। তিনি বলেন, এ ধরনের বৃহৎ বিনিয়োগ হলে কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।